সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার বাম দিকে আছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ইউল্যাবের সিনিয়র শিক্ষক অলি হোসেন। আমার সঙ্গে আরও আছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 20 নভেম্বর 2025। শেখ হাসিনা রিজিমের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2011 টিপাই মুখ বাঁধ নির্মাণ চুক্তি উদ্বেগ জানায়নি বাংলাদেশ। 2012 বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, সংসদীয় কমিটি। 2013 ছাত্রদল সাধারণ সম্পাদক 4 দিনের রিমান্ডে। 2014 ছাত্রলীগের সংঘর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র। 2015 তৃণমূল বিএনপি নামে নাজমুল হুদার নতুন দল। 2017 বন্ধ হচ্ছে না গুম। 2018 নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ। 2019 রাজধানীতে বন্দুকযুদ্ধে যুবক নিহত। 2021 ফের ছাত্রলীগের মারধরের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী। 2022 সিলেটে গণসমাবেশে মির্জা ফখরুল, হুমকিতে কাজ হবে না, তত্ত্বাবধায়কেই ভোট। 2023 আমেরিকা স্যাংশন দেয়ার দেশ, পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা। শুরুতেই যাচ্ছে অলি হোসেন আপনার কাছ থেকে। 2012 সালের একটি সংবাদের শিরোনামে দেখলাম বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, সংসদীয় কমিটির সিদ্ধান্ত ছিল, এটি জানিয়েছিল তারা। এটা কি ব্যর্থতা না হাসিনা সরকারের পরিকল্পিত দুর্বৃত্তায়ন ছিল? আমরা দেখেছি যে এরকম ঘটনা সামনে আসবার পরে তদন্ত কমিটি হতো, তদন্তের তোড়জোড় দেখতাম, মামলা দেখতাম, দুর্নীতি দমন কমিশনে ডাকাডাকি দেখতাম, নানান ধরনের তোড়জোড় দেখতাম, ফাইনালি ক্লিন চিট। যে অনাকাঙ্ক্ষিত ঘটনার কথাটা আমরা বলছি সেটি হলমার্ক কেলেঙ্কারির ঘটনা, আমরা সবাই জানি। এবং সোনালী ব্যাংকের তৎকালীন পর্ষদের যারা ছিলেন এবং রূপসী বাংলা হোটেলের যে শাখা, সেই শাখা থেকে একদমই একটা অভাবনীয় পরিমাণের অর্থ হলমার্ক গ্রুপ, যেটি বিভিন্ন রকমের প্রতিষ্ঠানকে দেখিয়ে, ভুয়া এলএলসি দেখিয়ে একটা বিশাল অঙ্কের অর্থ তারা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন। এবং সেটি যখন সবার সামনে ফাঁস হলো, এবং সেই ফাঁসটি কিন্তু হয়েছিল বাংলাদেশ ব্যাংকের যেই রেগুলার অডিটের যেই প্রক্রিয়াটা ঘটানো হয়, সেটার কারণে সেই দুর্নীতির ঘটনাটা সবার সামনে এসে হাজির হলো। এমন না যে সরকার সেটাকে সামনে চলে এসেছে, এটিই ছিল অনাকাঙ্ক্ষিত। একদমই সামনে চলে আসাটাই অনাকাঙ্ক্ষিত ছিল, যে আসলে সরকার ভাবতে পারেনি যে এই ধরনের একটি ঘটনা সামনে চলে আসবে। এবং তখন আপনার নিশ্চয়ই মনে থাকবে তৎকালীন যিনি অর্থমন্ত্রী ছিলেন আব্দুল মহিত, তিনিও কিন্তু স্বীকার করেছিলেন এই ঘটনাটার ঠিক পরবর্তী সময়ে, যে বিভিন্ন ব্যাংকে যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নিয়োগ দেওয়া হয়েছিল তারই একটা ফলাফল আমরা এই ব্যাংকিং খাতের কেলেঙ্কারিগুলোর মাধ্যমে পেয়েছি। এবং আপনার মনে থাকবে যে জান্নাতারা হেনরি কিংবা বলরাম পোদ্দার, এই ধরনের মানুষ যারা সরাসরি আওয়ামী লীগের রাজনীতি এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিষদে গিয়ে বসানো হয়েছিল। কোনো রকমের
প্রাসঙ্গিক অভিজ্ঞতা ছাড়াই। ফলে এই যে রাজনীতিকরণ রাষ্ট্রীয় ব্যাংকগুলোর এবং বিভিন্ন ব্যাংকে রাজনৈতিক নেতাদের কিংবা তাদের দলীয় আনুগত্যের অধীন যারা রয়েছে, একটা রাজনীতি এবং ব্যাংকিং সেক্টরের একটা যোগসাজশ তৈরি করা হয়েছে এবং তার মাধ্যমে কাদের উপকৃত করা হয়েছে। আপনি যদি আওয়ামী লীগ সংশ্লিষ্ট কোনো একজন ব্যবসায়ী হন, সংসদে কিন্তু এমন ধরনের ঘটনাও ঘটেছে যে আমরা দেখেছি যে প্রায় 100 কোটির বেশি ঋণ খেলাপি যারা রয়েছেন মালিক, তাদের একটা নামের তালিকা কিন্তু তৎকালীন সরকারের সময় ব্যাংকে আলোচিত হয়েছিল ভীষণ রকমের, এবং বেশিরভাগই দেখুন আপনি প্রায় সবাই আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যবসায়ী কিংবা রাজনীতিবিদ। এবং এমনকি ওই ব্যাংক সংসদে বসে থাকা অবস্থায় তৎকালীন যারা মন্ত্রী কিংবা সংসদ সদস্য ছিলেন তাদের অনেকেরই সেই তালিকাতে নাম আছে। ফলে কি একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম। ফলে সত্যিকার অর্থে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা বলছে, আসলে অনাকাঙ্ক্ষিত হচ্ছে এই ঘটনাটাই যে এই দুর্নীতির ঘটনাটা সামনে আসবার পরে যেই ধরনের বিব্রতকর পরিস্থিতি সরকারের জন্য তৈরি হলো, আওয়ামী লীগ সরকারের জন্য, শেখ হাসিনার জন্য এবং তার নেতাকর্মীদের জন্য, সেই বিব্রতকর পরিস্থিতিটাই আসলে অনাকাঙ্ক্ষিত। এবং আমরা তো দেখেছি যে সেইটাকে খুবই উদ্দেশ্যমূলকভাবে এই ঘটনাটাকে ঘটানো হয়েছে। কারণ আমরা এখনো দেখি যে এখন আমরা জানি না পেছনে যারা জড়িত, যাদের নাম বেরিয়ে আসছে তারা সবাই, আমরা দেখেছি যে 2024 সালে একদমই গত বছরের সময় সোনালী ব্যাংক এবং হলমার্ক কেলেঙ্কারির এই ঘটনাটার একটা রায় আদালত দিয়েছেন এবং সেখানে অনেককে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। তার মধ্যে ইউপি সদস্য তেমন মানুষও রয়েছেন, আবার যারা বিভিন্ন রকমের প্রতিষ্ঠানের নাম দিয়ে হলমার্কের এই ঋণ পাইয়ে দেবার জন্য তদবির করেছেন, কাজ করেছেন। এদের মধ্যে সৈয়দ মুদাসসির আলীর নামও আছে, একদম প্রধানমন্ত্রীর তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন একদমই। ফলে এই বাস্তবতা কিন্তু আমাদের সামনে আসলে এই যে একটা রাজনৈতিক যোগসাজশের মাধ্যমে ঋণ পাইয়ে দেওয়া এবং ঋণ খেলাপির একটা চক্র তৈরি করা হয়েছে। আমরা অসংখ্য ব্যাংকে দেখেছি ঋণ খেলাপি তৈরি করে ব্যাংকগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে সেটি আরো একটা গুরুতর বাস্তবতা আমাদের জন্য। জনগণের গচ্ছিত অর্থ থেকে লুট করে নেওয়া হয়েছে, কিন্তু তার প্রতিক্রিয়া হিসেবে আমরা আসলে এই বিচারিক কোনো সক্রিয় কোনো প্রক্রিয়া আমরা দেখিনি এবং অর্থ উদ্ধারের কোনো প্রবণতা আমরা লক্ষ্য করি। ফারুক হাসান, আপনার কাছ থেকে শুনতে চাই এ বিষয়ে। অলি হোসেন এখনো পর্যন্ত কিছুই দেখেননি, আমরাও দেখিনি, আপনি কিছু দেখেছেন কিনা আমরা জানি না, ভবিষ্যতে আসলে কি দেখব? বিগত 17 বছর দেশ চালিয়েছে, এবার যারা আসলে শাসক গোষ্ঠী চেয়ারে ছিল, এরা মূলত একটা লুটেরা শ্রেণীকে নিয়ে এই দেশটা চালিয়েছে। সুতরাং এদের টার্গেটই ছিল কীভাবে এই দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা যাবে, কীভাবে ব্যাংকগুলোকে লুটপাট করে ফোকলা বানিয়ে দেওয়া যাবে, কীভাবে বাংলাদেশের প্রত্যেকটা আর্থিক প্রতিষ্ঠানকে একবারে ভেঙে চুরমার করে দিয়ে ধরেন যে লুটপাট করা যায়, তার প্রত্যেকটা কর্ম সাধন করেছে আওয়ামী লীগ। সরকারের জন্য একবারে কাঙ্ক্ষিত, সরকারের জন্য এটা কাঙ্ক্ষিত ছিল। তবে এটি গণমাধ্যমে আসা, মিডিয়ার সামনে আসা বা এটা ফোকাস হয়ে যাওয়া, প্রকাশ হয়ে যাওয়া, এটা আসলে অনাকাঙ্ক্ষিত আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ আসলে চিন্তাই করতে পারে নাই যে আমরা বিগত 17 বছর যে চেইনটা তৈরি করেছি, যে সেটআপমেন্ট দিয়েছি, এই সেটআপমেন্টের মধ্যে কীভাবে এটা লিক হলো, কীভাবে বাইরে আসলো, হাউ ক্যান ইট পসিবল। মানে আওয়ামী লীগের এটা চিন্তার বাইরে, এটাকে আমি বলছি অনাকাঙ্ক্ষিত, যেটা আমাদের ভাই যেটা বললেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আওয়ামী লীগকে আমি কখনোই বাংলাদেশপন্থী কোনো রাজনৈতিক দল, শক্তি এটা মনে করি না। আওয়ামী লীগ একটি ভারতপন্থী শক্তি, ভারতীয় তাবেদারি একটি শক্তি। এই শক্তিটির টার্গেটই হচ্ছে কীভাবে এই দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা যায়, কীভাবে এই দেশটাকে একটা ভাগাড়ে পরিণত করা যায়। কারণ এই দেশ নিয়ে আওয়ামী লীগের কোনো মায়া নেই, মহব্বত নেই, ভালোবাসা নেই, কিচ্ছু নেই। স্রেফ তারা এখানে ইন্ডিয়ার প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য ক্ষমতায় আসে। তাদের ইন্ডিয়াতেও পাচার হয়েছে 100%। আমার এলাকা, আমি যেহেতু নির্বাচন করব ঠাকুরগাঁও 2 আসন থেকে, আমার নির্বাচনী এলাকায় বিগত 6-7 বার আওয়ামী লীগের একজন যিনি মানে আপনার এমপি ছিলেন বা পার্লামেন্ট মেম্বার ছিলেন, তার স্টিল নাও কলকাতায় মার্কেট আছে, এখনও রানিং মার্কেট। তো সুতরাং আওয়ামী লীগের আপনি দেখবেন প্রত্যেকটা এমপি, মন্ত্রী কিংবা বড় বড় নেতা যারা আছে, প্রত্যেকেরই ইন্ডিয়া বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার কোটি টাকার সম্পদ। এগুলো তো আসলে গোপন কিছু না। জাস্ট বাংলাদেশকে তারা প্রজেক্ট মনে করে, বাংলাদেশকে তারা একটা ভাগার মানে মনে করে একটা মার্কেটে আসছে। এখানে ধরেন যে যা স্বল্প বিনিয়োগের মাধ্যমে আপনার বেনিফিট হয় বা প্রফিট হয়, এটাকে তারা বিদেশে পাচার করে। কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশপন্থী কোনো রাজনৈতিক দল বা শক্তি কোনোটার কাতারেই পড়ে না। সুতরাং আগামীতে আমাদের চিন্তা করতে হবে, বিগত 15-16 বছর আওয়ামী লীগ যেভাবে আসলে এই দেশটাকে লুটপাট করেছে, একই চিন্তা আগামীতে যারা ক্ষমতায় আসবে বা ক্ষমতা চেয়ারে বসবে তাদের মধ্যে যাতে কোনোভাবে আমরা পরিলক্ষিত না আমাদের হয়, এই চিন্তাটা আমাদের বরাবর রাখতে হবে। চিন্তা বা প্রত্যাশা, জি, কিন্তু আসলে কি প্রত্যাশা পূরণ 54 বছরে হয়নি? 54 বছরে হয় নাই, তারপরে আগামীতে হবে না, এটা তো ভাববার কোনো কারণ নেই। হবে না, যেমন ধরেন বিগত আমি ভিত্তিতে আপনি আপনার মধ্যে আস্থা জন্ম নিয়েছে এদেশের জনগণ, ছাত্র জনতা, এদের হৃদয়ে যে দেশপ্রেম, যে স্পিরিট, যে বিপ্লবী একটা চেতনা, এই চেতনাকে আপনি কখনোই ভুলণ্ঠিত করতে পারবেন না, নষ্ট করতে পারবেন না।
যেমন বিগত 15 বছর কিন্তু প্রত্যেকের মধ্যে 71-এও তো একটা মহান না, ছিল, স্বপ্ন ছিল। সেটি ভুলুণ্ঠিত হয়েছে, হয়েছে। 90-ও ছিল, সেটিও ভুলুণ্ঠিত হয়েছে। আসলে এটা এই ব্যর্থতা তো আসলে রাজনৈতিক দলগুলোর কারণে, এবং যেমন 71 পর 24-এর যে অভ্যুত্থান এটি নিয়েও কিন্তু টানা হেঁচড়া চলছে। একবারে কথা পরিষ্কার, যেমন ধরেন 71-এ জীবন দিয়েছে কারা? বড় বড় নেতারা দেয় নাই, দেয়নি। নেতার ছেলে মেয়েরা দেয় একেবারে নাই। কৃষক শ্রমিক জীবন দিয়েছে দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, দিনমজুর মানুষ। তাদের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ মানচিত্র পেয়েছি। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আফটার দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধের পরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন, চেয়ারে বসলেন, এরা মূলত ওই যে যারা জীবন দিয়ে যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেলাম, তাদের কথা বেমালুম ভুলে গেলেন। এরা ওই মিন্টু রোডে, হেয়ার রোডে বাড়ি, এসি গাড়ি আর টাকা, বিদেশে ভ্রমণ, এই যে একটা ধরেন যে মনোমুগ্ধকর জীবন, এই জীবন পেয়ে তারা বেমালুম মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলে গিয়ে তারা কিন্তু দেশটাকে বিপদের দিকে ধাবিত করেছেন। আবার ধরেন দীর্ঘদিন পরে 90 সালে আবার একটি গণঅভ্যুত্থান হলো। এই গণঅভ্যুত্থানের পরে আমাদের সবারই স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল, ডিমান্ড ছিল, আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। কেন হয় নাই? ওই যে বললাম, যারাই 90 পরবর্তী সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন, এরা আবার ওই যে গণঅভ্যুত্থানের স্পিরিট, যে চেতনা, এটাকে বেমালুম ভুলে গেলেন। ঠিক একই ফিচার, একই অবস্থা আমরা এই 24 পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি। যাদের রক্তের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি, আলটিমেটলি আমরা কি তাদের কথা চিন্তা করছি? করি নাই। আমরা এখন ক্ষমতার মোহে বিভোর। 24 থেকে তাহলে আপনারা কি শিক্ষা নিলেন? শিক্ষা তো আমাদের আসলে আমরা নিচ্ছি না, মানে আমাদের সামনে এক্সাম্পলে ছড়াছড়ি। মানে আপনার কি উদাহরণ, শিক্ষা নেওয়ার চেয়ে সুযোগ নেওয়ার আমি তো অপেক্ষা এটাই বেশি? বলছি, আমি শিক্ষা নিয়েই তো এই কথাগুলো বলছি যে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে। আমি ফারুক হাসান একটা দলের নেতা, আমি একা নিলে তো হবে না ভাই। আমার দলই তো সব না, আমার দলই তো পুরো বাংলাদেশ না, আমার দলই তো হোল রাজনৈতিক এরেনাকে আপনার ধরেন যে প্রতিনিধিত্ব করে না। সুতরাং এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যারা বিভিন্ন স্টেকের দায়িত্বে রয়েছেন, এই প্রত্যেকটা স্টেককে আপনার এই চিন্তাটা লালন করতে হবে, ধারণ করতে হবে, এই মানসিকতা পোষণ করতে হবে। আমি ফারুক হাসান, গণ অধিকার কিংবা বিএনপি কিংবা জামাত এককভাবে কোনো দলের পক্ষে সম্ভব না। প্রত্যেকেই যদি এই চিন্তাটা লালন করে, বিএনপি বলেন, জামাত বলেন, আমরা গণ অধিকার, এনসিপি, তাহলে কিন্তু আমরা এই যে নতুন বাংলাদেশ, যেটা জনগণের প্রতীক্ষিত, আকাঙ্ক্ষিত, এই বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো। আর আমরা যদি মনে করি যে চেয়ার যেহেতু আছে, এই চেয়ার যতদিন ধরে রাখা যায়, তাহলে তো ভাই ওই আওয়ামী লীগ যেভাবে করেছে ঠিক একই কায়দায় হবে, এবং আওয়ামী লীগের পতনও যেভাবে হয়েছে তাদেরও পতন কিন্তু এইভাবে হবে। এই চিন্তাটা আমাদের মধ্যে রাখতে হবে। জি, অলি হোসেন, ফারুক হাসানের বক্তব্যে বেশ ঝাঁঝালো বক্তব্য, পরিষ্কার বক্তব্য। 24কে কি মনে হয়, রাজনীতিকরা শিক্ষা নিয়েছে এখান থেকে, না তারা এটিকেও সুযোগ হিসেবে গ্রহণ করছে? এখনো পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি তাতে আসলে 24ও আরেকটি সুযোগ, 71-এর মতন তেমনই একটি ব্যানারবাজি বলি কিংবা ক্রেডিট নিয়ে ভাগাভাগির যেই চর্চা, সেটি আসলে আমরা ফেরত গেছি সেই চর্চাতে। ফলে আমি মনে করি না যে রাজনৈতিক দলগুলো আসলে তাদের অতীতের থেকে কোনো শিক্ষা নিয়েছে বলে আমার অন্তত পক্ষে এখনো পর্যন্ত মনে হচ্ছে না। সেটি তো ফারুক হাসান স্বীকার করলেন একদমই। কিন্তু 24 তো এখনো পর্যন্ত বিলীন হয়নি। আমরা 24কে এক ধরনের একটা পলিটিক্যাল রেকনিং হিসেবে চিন্তা করছি রাজনৈতিক মহলে কিংবা সমাজের বিভিন্ন স্তরে, কিন্তু যেই পলিটিক্যাল রেকনিং নিয়ে 24 আসলে আমাদের সামনে হাজির হয়েছিল সেটি আমরা ধরে রাখতে পারিনি। সেটির কারণ আসলে আমি আবারও বলবো যে রাজনৈতিক দলগুলোরই আসলে এখানে একটা বড় ভূমিকা আছে। ফলে রাজনৈতিক দলগুলোর অবস্থাটা খানিকটা এমন হয়েছে যে তারা আমাদেরকে যখন জনগণের সঙ্গে কথা বলে তখন আমাদেরকে সিস্টেম বদলের আশা শোনায়, এবং যখন তারা সিস্টেমের অন্তর্ভুক্ত হয় তখন বলে যে দেখুন আমাদের হাত পা তো বাঁধা, আমরা কিছুই করতে পারছি না। এবং আমরা সেই একই প্রবণতা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রেও দেখেছি, রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও একই ব্যাপার দেখেছি, অনেক অনেক রকমের ভ্যারিয়েশনস, অনেক অনেক ভ্যারিয়েবল। এখন ভ্যারিয়েবল যে আছে সেটা তো জনগণ জানে। আমি জানার পরেও তো আপনাকে যখন রাজনৈতিক ময়দানে সেই জায়গাটা দিচ্ছি তখন আপনার দায়িত্ব হচ্ছে এটাকে পরিবর্তন করবার জন্য, বদলানোর জন্যই তো দায়িত্ব। কিন্তু বদলাতে হলে তারা এই যে ক্ষমতার একটা মোহর কথা যে আপনি বললেন যে আরাম আয়েশের জীবন ইত্যাদি ইত্যাদি, এবং আমি এটা আগেও বলেছি এবং আমি আবারও বলবো যে আমরা এই রাজনৈতিক ক্ষমতাপ্রাপ্ত হবার পরে যে আরাম আয়েশি জীবন অফার করা হয় এটা সম্পূর্ণভাবে বন্ধ করা উচিত। ফলে এটা আমাদের জন্য একটা গুরু দায়িত্ব। এবং দেখুন যে কোনো রাজনৈতিক দলের সেই ম্যান্ডেট আছে কিনা, যে তারা কি এটা ডিমান্ড করেছে কিনা। নিশ্চয়ই আমরা অনেক রকমের নিরাপত্তা থেকে শুরু করে অনেক অনেক অজুহাত আমরা দিতেই পারি, কিন্তু নিরাপত্তা তো জনগণেরও প্রয়োজন আছে। আমরা শুধুমাত্র রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত কেন করবো? জনগণ রাস্তায় হাঁটলে তারকে কেউ ছুরিকাঘাত করবে না, তাকে কেউ গুলি করবে না, সেই নিশ্চয়তা দিয়ে আমরা জনগণকে দিতে পারি। তবে রাজনৈতিক নেতাকে কেন আমরা বিশেষ প্রোটেকশন দিয়ে রাখতে হবে সবসময়? ফলে দেখুন যে আমাদের পরিস্থিতিটাই এমন, এবং এটা আমাদের সামনে এই পরিস্থিতিটাকেই হাজির করছে যে আসলে নিরাপত্তা নাই জনগণের, যার কারণে আপনাকে বিশেষায়িতভাবে 10-12টা গাড়ি সামনে পেছনে রেখে কেন যেতে হবে? এটি তো আসলে এক ধরনের ডিসগ্রেস।
আমি এটাকে একদমই একটা ডিসগ্রেস হিসেবে দেখি, এবং সেটি বাংলাদেশের ক্ষেত্রে একক কথা আমি বলছি না, বাংলাদেশ বিশ্বের যে কোনো জায়গাতে আপনি দেখেন, বাংলাদেশ অন্যান্য যাদেরকে আমরা উদাহরণ হিসেবেও ধরি সেই দেশগুলোও তো আসলে এক একটা ফেইল স্টেটে পরিণত হচ্ছে। আপনি যুক্তরাষ্ট্রের দিকে তাকান, একই পরিস্থিতি। ফলে সরকার কাঠামোতে ঢোকার পরে আসলে যে রাজনৈতিক দলের চরিত্র কেমন হয় সেটির অভিজ্ঞতা আমাদের পুরনো অভিজ্ঞতার মধ্যে রয়েছে। ফলে নতুন যারা রাজনৈতিক দলগুলো করছেন তারা আসলে কি সেই একই প্রমিস নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছেন কিনা, সেটি একটা বড় প্রশ্ন। এখনো পর্যন্ত আমরা তেমন কোনো লক্ষণ দেখছি না। তারা আমাদেরকে পুরনো বন্দোবস্তে কেমন করে টিকে থাকতে হয় সেটি আবার আরেকবার করে আমাদেরকে শেখাচ্ছেন। জি, ফারুক হোসেন, আরেকটি সংবাদের শিরোনাম আপনার কাছ থেকে একটু শুনতে চাই, যদিও ওই বাস্তবতার মধ্যে থেকেই আপনাদের জন্ম বেড়ে ওঠা। 2014 সালে ছাত্রলীগের সংঘর্ষে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র ফ্যাসিবাদী রিজিমের সময়ে ছাত্রলীগকে বিরোধী মত দমন করার জন্য অস্ত্র ক্ষমতা দিয়ে অনেক ক্ষমতায়িত করেছে। তারা স্বাভাবিক যে ক্যাম্পাসের যে শিক্ষা বান্ধব পরিবেশ সেগুলো নষ্ট করেছে, এবং সেই ক্যাম্পাসের পরিবেশের মধ্যে কিন্তু আবারও সেই অস্থিরতা পর্যায়ক্রমে একটু একটু করে বাড়ছে। এটির কারণ কি? যে জায়গাটি থেকে শান ভাই মানে শেষ করলেন সেটি হচ্ছে পুরনো বন্দোবস্তের মধ্যে মানিয়ে নেয়ার মানসিকতা, বা ওটার মধ্যেই ঢুকে যাওয়া কিনা। বাংলাদেশের যে ছাত্র রাজনীতি, এই ছাত্র রাজনীতিটা আসলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আসলে গড়ে উঠেছে। এটা আজকের না, এটা ধরেন যে শতবর্ষের একটা ইতিহাস আমাদের। সেই ধরেন 47 কিংবা 47 পূর্ব যে সময়, তখন থেকে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি বলেন বা ক্যাম্পাসে বলেন ছাত্র রাজনীতির একটা গৌরবোজ্জ্বল ইতিহাস কিন্তু আমাদের আছে আন্দোলন সংগ্রামের। এবং 71 পরবর্তী 90 পর্যন্ত আমাদের সেই গৌরবের ধারা কিন্তু আমরা অব্যাহত রেখেছিলাম। আলটিমেটলি আমাদের এই ছাত্র রাজনীতি নষ্টের যে সূচনা, সেটা 90 পরবর্তী সময় থেকেই আসলে শুরুটা হয়েছে। 90-এর আগে দেখবেন, 90-এর আগে যে জাতীয় নেতারা আজকে রাজনীতির মাঠে আছে, এদের মধ্যে কিছুটা হলেও মনুষ্যত্ববোধ আছে, প্রাজ্ঞতা আছে। কিন্তু এই 90-এর পরের রাজনৈতিক নেতাদের মধ্যে দেখবেন ওই প্রাজ্ঞতা বলেন, রাজনৈতিক অভিজ্ঞতা বা দূরদৃষ্টি, শিষ্টাচার, এই জিনিসগুলো কিন্তু খুব একটা পরিলক্ষিত হয় না আমাদের মধ্যে। কারণটা কি? এখন দেখেন, এই যে ছাত্র রাজনীতি আগে যেটা ছিল, আগে ছিল আসলে সত্যিকার অর্থে কল্যাণের রাজনীতি, জনকল্যাণের রাজনীতি। যারা ছাত্র রাজনীতি করতো ওরা মনে করতো ছাত্রদের অধিকার নিয়ে কাজ করতে হবে, ছাত্রদের কল্যাণে আমাদের ভূমিকা রাখতে হবে, ক্যাম্পাসে কীভাবে ছাত্ররা ভালো থাকবে, ছাত্ররা যাতে নির্বিঘ্নে নির্ভয়ে ক্যাম্পাসে আসতে পারে, যারা গরিব মেধাবী শিক্ষার্থী এরা যাতে আসলে সঠিকভাবে পড়াশোনাটা করতে পারে। অনেকেই দেখবেন গ্রাম থেকে বা মফস্বল থেকে উঠে এসে মানে ঢাকায় থাকা বা ধরেন যে এটা হলে থাকার মতো পরিবেশটাও পায় না। তো এদের অধিকার নিশ্চিত করার জন্যই মূলত ছাত্র রাজনীতির যে তৎকালীন সময়ের যেটা অবস্থা, ওই অবস্থাটা কিন্তু আমরা আসলে দেখেছি এবং ওই ইতিহাসটা ওভাবেই রচনা হয়েছে। কিন্তু 90 পরবর্তী সময়ে ছাত্র রাজনীতিটা পুরোটাই পাওয়ার কেন্দ্রিক এবং ক্ষমতা কেন্দ্রিক। যারাই ধরেন যে ক্যাম্পাসে থাকে বা যে সকল ছাত্র সংগঠনের তারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করে, এদের যে মাদার সংগঠন, মূল সংগঠন, এরা মনে করে যে ছাত্রদের অধিকার আদায় হলো কি হলো না, ডাজেন্ট ম্যাটার, আমাদের মূল দায়িত্ব আমাদের মাদার সংগঠনকে ক্ষমতায় নিয়ে যাওয়া, অথবা যদি ক্ষমতায় থাকে পাওয়ার পার্টি হয় তাহলে ক্ষমতায় ধরে রাখা। কিভাবে ক্ষমতায় টিকে থাকবে তাদের মাদার পার্টি বা মূল সংগঠন, মূল রাজনৈতিক দল, তার জন্য যা যা করা দরকার, এমনকি এই যে খুনাখুনির কথা বললেন আপনি, ক্যাম্পাসে মারামারি, অস্ত্র নিয়ে এক প্রকারের লড়াই, এগুলো স্রেফ হয় ক্ষমতায় যাওয়ার জন্য, নয়তো ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এই যে পাওয়ার পলিটিক্স, ক্ষমতা কেন্দ্রিক চিন্তা, লেজুর ভিত্তির রাজনীতি, এই রাজনীতির কারণেই মূলত ছাত্র রাজনীতি 90 পরবর্তী সময়ে আমরা আসলে কলঙ্কিত করে ফেলেছি। তো এখান থেকে আসলে আমাদের বের হতে হবে। আমরা 2018 সাল থেকে শুরু করেছি, চেষ্টা করছি। এই যে 2018 সালে আমরা কোটা আন্দোলন করলাম, আমাদের উপরে অনেক হামলা, মামলা, জেল, জরিমানা, কী পরিমাণ যে জুলুম নির্যাতন আসছে এটা আপনারা প্রত্যেকেই প্রত্যক্ষ সাক্ষী। তারপরেও আমরা দমে যাইনি। আমরা মনে করেছি এই যে কুলুষিত রাজনীতি, লেজুর ভিত্তির রাজনীতি, এখান থেকে এই দেশকে, এই ছাত্র রাজনীতিকে মুক্ত করতে হলে আমাদের স্যাক্রিফাইস করতে হবে, আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে, হয়তো অনেকে জেলে যেতে হবে, রিমান্ডে যেতে হবে, যেগুলো আমরা সব ফেস করি। কিন্তু এখান থেকে বের হওয়ার উপায় কি? উপায় এখন একটাই, আমাদের মানসিকতার পরিবর্তন নিয়ে আসতে হবে। মূল যে রাজনৈতিক দল, মাদার যে সংগঠনগুলো রয়েছে, যেমন ধরুন বিএনপি, জামাত বা আমরা গণ অধিকার, এনসিপি, যারা এখন জাতীয় রাজনীতির ফিল্ডে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যাতে এই ছাত্র সংগঠনগুলোকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার না করি। সেটি তো আবারও দেখছি অভ্যুত্থান পরবর্তী আমি তো সময়ে এটাই বলছি প্রত্যেকটা দলের মধ্যে এই মানসিকতার পরিবর্তন নিয়ে আসতে হবে, রাজনৈতিক চিন্তার পরিবর্তন নিয়ে আসতে হবে। পরিবর্তন তো হচ্ছে না, না করলে তো ভাই ভবিষ্যতে আমাদের ওই আওয়ামী লীগের মতো অবস্থা হবে। বিগত 15 বছর কি করেছে? বিগত 15 বছর আওয়ামী লীগের রাজনীতিটা ছিল পুরোটাই সন্ত্রাসবাদের রাজনীতি। তাদের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, এই ছাত্রলীগ কি বিগত সময়ে ছাত্র রাজনীতি বলে যে ছাত্র রাজনীতির যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য ছাত্রলীগের মধ্যে কি ছিল? এক্সিস্ট করেছে? করে নাই। পুরো সময়টাই ছাত্রলীগ
আওয়ামী লীগের একটা লাঠিয়াল বাহিনীর ভূমিকায় ছিল। কিভাবে ক্যাম্পাসগুলোতে অস্থিরতা তৈরি করে নিজেদের আধিপত্য জারি রাখা যায়, কিভাবে আওয়ামী লীগকে প্রোটেকশন দেওয়া যায়, টিকিয়ে রাখা যায়, তার জন্য যা যা করার, এমনকি সাধারণ শিক্ষার্থীদের খুন করতে পর্যন্ত তারা দ্বিধাবোধ করতো না। এখন তাহলে এরকম কেন হবে? আমি এটাই বলছি, 5ই আগস্টের পরে আমাদের যে প্রত্যাশা, যে ডিমান্ড, যে আকাঙ্ক্ষা ছিল, এটা তো আসলে আমরা বাস্তবায়ন করতে পারি নাই। তার মানে ওই যে ক্ষমতার চিন্তা, তার মানে ওই যে পাওয়ারের চিন্তা। আপনারা রাজনৈতিক নেতারা বদলাননি একটু? না, আমরা চেষ্টা করছি। আমি আমাকে দিয়ে এক্সাম্পলটা এই জন্যই দিলাম, আমি এককভাবে যদি আমি আসলে চাই, আমি এককভাবে তো হবে না। ধরেন আমি আমার সংগঠনে, আমার জায়গা থেকে আমরা চেষ্টা করছি। কারণ আমার সংগঠন তো বাংলাদেশের নাম্বার 1 পলিটিক্যাল পার্টি না। এখন নাম্বার 1 পলিটিক্যাল পার্টি ধরেন যে বিএনপি, তারপরে জামাত আছে, তারপরে আমরা গণ অধিকার, এনসিপি। এখন বিএনপি, জামাত, তাদেরকেও এই বিষয়ে একমত হতে হবে, তাদেরকে ওখানে এগিয়ে আসতে হবে। আমরা যদি সবাই কমিট করি যে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা আমাদের ছাত্র সংগঠনগুলোকে আমাদের লাঠিয়াল বাহিনীর ভূমিকায় আর রাখবো না। একবারে পরিষ্কার সিদ্ধান্ত। ছাত্র রাজনীতি যারা করবে, ওরা ক্যাম্পাসে পড়াশোনা করবে, ছাত্রদের অধিকার আদায় কাজ করবে, ওখানে আন্দোলন করবে, ছাত্রদের অধিকার আদায়। ক্যান্টিনে ভালো খাবার নেই, ক্যান্টিনে পচা খাবার খাওয়াচ্ছে, ফি বেশি নিচ্ছে, পরিবহন ফি বেশি নিচ্ছে, ছাত্ররা ওই পরিবহন ফি কমানোর জন্য আন্দোলন করবে। ছাত্ররা কেন ক্যাম্পাসে আন্দোলন দিবে, তোমার ভাই, আমার ভাই, অমুক ভাই, তমুক ভাই? এই স্লোগান ক্যাম্পাসে কেন হবে? ক্যাম্পাসে স্লোগান হবে ছাত্রদের পক্ষে, কিন্তু আমরা কি দেখি ক্যাম্পাসে নেতা, নেত্রী, আমির, এদের পক্ষে স্লোগান দেওয়া হয়। আরে ভাই, ঢাকা ইউনিভার্সিটি কেন কাঁপবে? নেতা গেলে ঢাকা ইউনিভার্সিটি তো কাঁপার কথা না, নেতা যাবে পল্টনে, নেতা যাবে গুলিস্তানে। ঢাকা ইউনিভার্সিটিতে যাবে ছাত্ররা, ওখানে যাবে ভিসি, ভাইস চ্যান্সেলর, ওখানে যাবে টিচাররা। কিন্তু আমরা আসলে স্লোগান ঠিক উল্টোটা দেখি। যে স্লোগান প্রেস ক্লাবে দেওয়ার কথা, যে স্লোগান দেওয়ার কথা গুলিস্তানে, সেই স্লোগান দেওয়া হয় ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে। এই যে একটা অবস্থা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা আমি এককভাবে ছাত্রদেরকে দায়ী করতে চাই না, বা ছাত্র নেতা যারা আছে তাদেরকেও, জাতীয় রাজনীতি যারা আমরা করি, মূল যে পলিটিক্যাল পার্টি, মাদার সংগঠন, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ভাই। দেশটা আমাদের সবার, দেশ ভালো থাকলে আমি আপনি সবাই ভালো থাকবো। আর দেশ যদি ভালো না থাকে, আমি আপনি যত বড় নেতাই হন না কেন, কেউ ভালো থাকবেন না। এই যে আজকে দেখেন শেখ হাসিনা দিল্লি পলাতক, নিজে তো বিপদে আছে ওখানে, হয়তো সেখানে সে দিল্লির রাজকীয় সম্মানে ভালো খাবার দাবার পাচ্ছেন, কিন্তু বাংলাদেশে তার যে চেলামুন্ডা যারা আছেন, উনি ওখান থেকে ঘোষণা দিচ্ছেন, আর এরা নিজেরাই নিজেদের পিঠের চামড়া তোলার জন্য যা বন্দোবস্ত করা দরকার সেটাই করছেন। ন্যূনতম আক্কেল হলে তাদের এই বোধোদয় জাগ্রত হওয়ার কথা ছিল, কিন্তু হয় না। চিন্তা করে দরকার। আজকে যদি এই ছাত্র রাজনীতি সঠিক থাকতো, তাহলে এই ছাত্রলীগকে সন্ত্রাসবাদের তকমা নিয়ে নিষিদ্ধ হওয়া লাগতো না। ছাত্র রাজনীতি ঠিকই চলতো। আওয়ামী লীগ কিভাবে ডাজেন্ট ম্যাটার, কিন্তু ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসগুলোতে ভালোভাবেই রাজনীতিটা করতে পারতো। অলি হোসেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। 2017 সালের একটি খবর, বন্ধ হচ্ছে না গুম। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গুম নামক যে শব্দটি, সেই শব্দটি ফিরবার কোনো সম্ভাবনা আছে কিনা? আমাদের ফারুক হাসান তো বললেন যে জাতীয় রাজনীতির যারা করেন, ফারুক হাসান সহ নিজেকে ইনক্লুড করে বলেছেন, তারা একটুও বদলাননি। যদি না বদলান তবে তো আসলে গুমের সংবাদের শিরোনামও বদলাবে না, গুমের সম্ভাবনা থেকেই যায়। আমরা বেশ কিছু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রত্যক্ষ করেছি, এবং বেশ কয়েকটি ঘটনা, একটি মাত্র ঘটনা। ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেমন করে ছাত্রলীগদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে, তেমনি একই রকমভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও একই প্রক্রিয়াতে ব্যবহার করা হয়েছে। ফলে তাদের যেই চরিত্রায়ন ঘটেছে, যেই দুর্বৃত্তায়ন ঘটেছে, এটি আপনি আসলে একবারে তো দূর করতে পারবেন না, কারণ সেই সময়ে নিয়োগ করা কতজন মানুষকে আপনি বদলাবেন। ফলে সেটা থেকে আমরা আসলে উত্তরণ করতে পারিনি। আমরা যেই একটা সত্যিকার অর্থে রিকনসিলিয়েশন কিংবা একটা পুরোপুরি প্রপার ক্লিন আপের যদি প্রসেসের মধ্যে দিয়ে যেতাম, তবে হয়তো আমরা আশা করতে পারতাম যে আসলে এই ধরনের কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের মতো ঘটনা ঘটবে না। কিন্তু এখন হয়তো বা রাজনৈতিক উদ্দেশ্যে গুমের ঘটনাটা ঘটছে না, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে যে নির্বাচিত সরকার আসবার পরে যে ঘটবে না, সেটি নিশ্চয়তা কি আমরা আসলে নিশ্চিত করতে পেরেছি? সেটি যদিও গুমের শাস্তি মৃত্যুদণ্ড আসলে যে অপরাধকে বন্ধ করে না, সেটা তো আসলে মনে হয় যে বাংলাদেশের উদাহরণ দেওয়ার প্রয়োজনই নেই। আমরা সেই গতকালকের কিছুদিন আগেই আমরা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ শুনলাম। এখন একটা দুর্নীতিগ্রস্ত শাসক যে মৃত্যুদণ্ড লাভ করতে পারেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, সেটিকে আপনার মনে হয় যে ভবিষ্যতের শাসকদেরকে একটু হলেও বিব্রত করবে? কারণ আমরা তো বিশ্বের বহু শাসকদেরকে এমন বিচারিক প্রক্রিয়াতে বহু শাস্তি দেখেছি। ফলে তা থেকে কি শাসকরা শিক্ষা লাভ করেছেন? ফলে আমি মনে করি না যে কেবলমাত্র শাস্তি বিধান করাটাই আসলে একটা অপরাধের ক্ষেত্রে বন্ধ করবার কোন একটা প্রক্রিয়া হিসেবে হতে পারে, সেটি যথেষ্ট না। তাহলে কি
কোন প্রক্রিয়ায় বন্ধ আমি মনে করি যে আমাদের একদমই সত্যিকার অর্থে আমাদের অর্থনৈতিক এবং সামাজিক যেই বাস্তবতা রয়েছে সেটিকে যদি আমি পুনরায় বিন্যস্ত করতে না পারি, এবং সেটির জন্য আসলে আমাদের জুলাই একটা বড় সুযোগ ছিল আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে বদলে দেওয়া, কিন্তু সেটি আমরা আসলে করিনি, এবং করিনি কারণ আসলে আমাদেরকে করতে দেওয়া হয়নি, কিংবা যারা সুবিধাভোগী ছিলেন তারা আসলে সেই সুবিধাটাকে বজায় রাখতে চান। এবং সেক্ষেত্রে হয়তো বা বাংলাদেশের মতন একটি লিবারেল ডেমোক্রেটিক স্ট্রাকচারের মধ্যে, যেটি আমরা আমেরিকাতেও দেখছি, গ্লোবালি কিন্তু লিবারেল ডেমোক্রেটিক মডেলটা বেশ বড় হুমকির মধ্যে আছে। ফলে সেই জায়গা থেকে আমরা আসলে কেমন করে অন্য একটা ধরনের রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত তৈরি করবো, সেটি কিন্তু আমাদের চিন্তা করার একটা গুরুত্বপূর্ণ সময় মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এবং রাজনৈতিক দলগুলোর বিশেষত এটা নিয়ে সিরিয়াসলি চিন্তা করবার প্রয়োজন আছে। কারণ শুধুমাত্র বাংলাদেশে আপনি একটা নির্বাচন ভিত্তিক শাসন ব্যবস্থাই কি যথেষ্ট একটা দেশের মানুষের কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য? এটি আমাদের চিন্তা করে দেখতে হবে, প্রোগ্রাম থাকতে হবে একদম। এবং আমাদের অনেক রকমের মডেলস হয়তো নিশ্চয়ই আছে, কিন্তু আমি বলছি যে জনকল্যাণকামী রাষ্ট্র কেমন হয়, সেখানকার অর্থনীতি দেখতে কেমন হয়, অর্থনৈতিক বন্দোবস্তটা কেমন হয়, সেটি আমাদের জন্য একটা সিরিয়াস প্রোগ্রাম হিসেবে সামনে আসা উচিত, যেটি আমি দেখতে পাচ্ছি না যে রাজনৈতিক দলগুলো আসলে সে ধরনের কোনো প্রোগ্রামিং নিয়ে হাজির হচ্ছে। ফলে যেই গুমের সম্ভাবনা নিয়ে আমরা আলাপ করছি, সেই রাজনৈতিক উদ্দেশ্যে গুম করবার ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে, কিন্তু সেটির জন্য একটা গুম কমিশন করা হয়েছে এবং তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছে। এবং আপনার মনে থাকবে যে বারবার তারা কিন্তু বাধারও সম্মুখীন হয়েছে, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে স্বচক্ষে গিয়ে মানুষজনদেরকে নিয়ে সেই আয়নাঘরগুলোতে ঘুরতে যেতে হয়েছে, তার আগ পর্যন্ত কিন্তু সাংবাদিকদেরকেও ঢুকতে দেওয়া হয়নি। এই যে গুমের যে সংস্কৃতি এবং তার যারা এনেবলার, তারা কিন্তু একদমই বিন্দুমাত্র ভীত নন, তারা আলামতগুলোকে নষ্ট করে ফেলেছেন এবং সেই আয়নাঘরগুলোকে পুনরায় দেয়াল ভেঙে নানান রকমভাবে পুনরায় সজ্জিত করেছেন। ফলে সত্যিকার অর্থে এই ব্যবস্থাটাকে আসলে হাত দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর একদম ভীষণ রকমের একটা উদ্দেশ্যমূলকভাবে তাদেরকে কাজ করতে হবে। এবং আমরা দেখিনি যে আসলে গুম নিয়ে রাজনৈতিক দলের যারা শিকার হয়েছেন, যে রাজনৈতিক দলগুলো ভীষণ রকমভাবে গুমের শিকার হয়েছেন, তারাও যে গুম নিয়ে একদম সিরিয়াসলি মাঠে ছিলেন তেমন কিন্তু না। এবং রাজনৈতিক প্রোগ্রামে রাজনৈতিক কমিটমেন্টের অংশ হিসেবে সেটাকে যে আসলে একদম নিশ্চিতভাবে তাদের পলিটিক্যাল ভোটিং ইলেকটোরাল একটা ম্যান্ডেট হিসেবে যে রাখতে হবে, সেটি কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি না। ফলে সেটি আমাদের জন্য খানিকটা আশঙ্কারও বটে যে আমরা গুমের সংস্কৃতি থেকে বের হতে পারবো কিনা, সেটি আমার কাছে এখন একটা বড় প্রশ্ন। জি, ধন্যবাদ অলি হোসেন, ধন্যবাদ ফারুক হাসান, আপনাদের দুজনকেই। দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসের নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।